হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 2 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। এর 4টি পর্ব আলোচনা করা হয়ে গেছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং চ্যাপ্টার 1-এরও সম্পূর্ণভাবে আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। চ্যাপ্টার 2 অর্থাৎ পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এর ইতিমধ্যে 4টি পর্ব আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। 5 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্য কি আলোচনা করো। প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 1-2 এতে দেখবে যে আমার বই যে বইটি আছে তার মধ্যেই কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ বিজ্ঞান সব কিছু সমন্বিতভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তো এর উদ্দেশ্য কী ছিল, এর মধ্যেও পরিবেশ বিজ্ঞানকে সংযুক্ত করার উদ্দেশ্য কী ছিল। এক হচ্ছে ভাষা এবং গণিতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ব্যাখ্যা করা হয়েছে এখানে। 2, ভৌত, শারীরিক, সামাজিক এবং সাংস্কৃতিক নানা বৃত্তের বিভিন্ন উদাহরণের মাধ্যমে পরিবেশকে অনুধাবন করানোর কর্মকাণ্ডে শিশুদের সংযুক্ত করা হয়েছে। এই যে আমাদের পরিবেশ বিজ্ঞান বা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের ধারণাটি, সেটা যে ভাষা এবং গণিত এদের থেকে বিচ্ছিন্ন নয়, এদেরই একটি সংযুক্ত অংশ বা এদেরই একটি অংশ, সেটা বোঝানো। 2 হচ্ছে ভৌত, সামাজিক, শারীরিক, সাংস্কৃতিক নানা বৃত্তের মধ্যে এই যে পরিবেশটি এদের মধ্যে এদের অংশ, সেটা শিশুদেরকে বোঝানোর জন্য। এবং 3 হচ্ছে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষাদানের পদ্ধতি হবে অংশভিত্তিক, অর্থাৎ বিভিন্ন অংশটি ভিন্ন ভিন্ন করে পড়ানো হচ্ছে এবং প্রত্যেকটি অংশকে আরেকটির সঙ্গে সংযুক্ত করে সমন্বিত পাঠদান করা হচ্ছে। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আমার বইটি এই উদ্দেশ্যগুলি সামনে রেখে রচিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পরিবেশ বিদ্যার বিষয়টি পৃথকভাবে বা পৃথক বিষয় হিসাবে পাঠদানের উদ্দেশ্য কী। অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পরিবেশ বিদ্যার বিষয়টিকে আলাদাভাবে পাঠদানের উদ্দেশ্য কী। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পরিবেশ বিদ্যার বিষয়টিকে পৃথকভাবে বা পৃথক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পশ্চাতে যে উদ্দেশ্যগুলি রয়েছে, 1, প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের অবক্ষয় থেকে তাকে রক্ষা করার প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ, সে কোন পরিবেশে বসবাস করছে, সেই পরিবেশের গুরুত্ব কোথায়, সেটা তাকে বোঝানো হচ্ছে এবং সেই পরিবেশের কী রকম অবক্ষয় হচ্ছে, কাদের জন্য হচ্ছে এবং কি করলে এবং কেন তাকে রক্ষা করার প্রয়োজন এবং কি করলে তাকে রক্ষা করা যায়, সেই সবের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 2 হচ্ছে দরিদ্র, শিশুশ্রম, নিরক্ষরতা, গ্রাম ও শহর এলাকার বর্ণ শ্রেণীর অসাম্য, এই জাতীয় সামাজিক প্রশ্ন শিশুদের সংবেদী করে তোলার কাজে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ সমাজের যে একটি ভিন্ন দিক আছে, সেখানে যে নানা রকমের পরিস্থিতি আছে, নানা রকমের কঠিন জীবনযাপন মানুষ করে থাকেন, সেই সমস্ত দিকটিকেও শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সকলের প্রতি সাম্য বা সমান ব্যবহার করতে শেখে এবং সকলকে ভালোবাসতে শেখে এবং সমাজের যে এই একটি অন্ধকারময় দিক, সেটাও যেন তার নজরে আসে। পরের পয়েন্ট হচ্ছে, শিশুদের দৈনন্দিন অভিজ্ঞতা এবং তাদের জীবন ও জগৎ বিষয়বস্তু সম্পর্কে আবশ্যিক প্রতিফলিত হবে। অর্থাৎ তাদের প্রাত্যহিক জীবনে যা ঘটে, যে অভিজ্ঞতাগুলো তারা সঞ্চয় করে, তাদের জীবন এবং চারপাশের পরিস্থিতি, এর বিষয়টিকে তার সামনে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পরিবেশ বিদ্যা পাঠদানের যে উদ্দেশ্যগুলি ব্যক্ত করা হয়েছে সেগুলো আলোচনা করো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পরিবেশ বিদ্যা পাঠদানের যে উদ্দেশ্যগুলি ব্যক্ত করা হয়েছে তা হলো, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে দেখবে যে পরিবেশ বিদ্যার বিষয়টি কিন্তু আলাদা হয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রত্যেকটি জিনিস আলাদা হয়েছে। এই স্তরে ওই পাঠদানের উদ্দেশ্য কি হয়েছে, এই স্তরে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি থেকে পরিবেশবিদ্যা তার বিষয়বস্তু বেছে নেবে। অর্থাৎ প্রত্যেকটি যে বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখা, তার থেকে পরিবেশ বিজ্ঞান নিজের বিষয়বস্তুটি খুঁজে নেবে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে ভারতের বিকাশের কথা আলোচনা করা হবে এই বইতে। ভূগোল শিক্ষার উদ্দেশ্য হবে স্থানীয় থেকে সমগ্র বিশ্বের স্তরের সম্পর্ক, বিকাশ ও পরিবেশ সংক্রান্ত প্রশ্নগুলির সঙ্গে একটি ভারসাম্য রক্ষাকারী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। অর্থাৎ স্থানীয় অঞ্চল থেকে সমগ্র বিশ্বের মধ্যে কি হচ্ছে, কিভাবে সম্পর্কযুক্ত,
কিভাবে তার বিকাশ ঘটানো যায়, কিভাবে পরিবেশের সমস্যাগুলি স্থানীয় সমস্যাগুলি সমগ্র বিশ্বের মধ্যে প্রতিফলিত করছে, সেই সমস্ত কিছু এখানে আলোচনা হবে। এবং যাতে এই সমস্ত মানে শিক্ষার্থী স্থানীয় অঞ্চলে থেকেও সমগ্র বিশ্বের সম্পর্কে জানতে পারে এবং সমগ্র বিশ্বের কল্যাণের জন্য তার নিজের মনোভাব, নিজের কার্যকলাপকে গড়ে তুলতে পারে, সেই বিষয়টিকে আলোচনা করা হবে। এবং রাষ্ট্রবিজ্ঞানে স্থানীয় রাজ্য কেন্দ্রিক স্তরের সরকার গঠন এবং পরিচালনা ব্যবস্থা সহ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে শিক্ষার্থীকে পরিচালিত করা হচ্ছে বা পরিচয় ঘটানো হচ্ছে। অর্থাৎ কি, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে দিয়ে যে আমাদের চারপাশে যে স্থানীয় কার্যকলাপ, সরকার ইত্যাদি, গণতান্ত্রিক প্রক্রিয়া, সামাজিকতা, এগুলো তাকে বোঝানো হচ্ছে। এবং অর্থনীতিতে পরিবার, বাজার, রাষ্ট্রের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির পর্যবেক্ষণ দক্ষ হয়ে উঠবে এবং অর্থনীতির মধ্যে বিভিন্ন যে স্তরগুলি আছে সেগুলো সম্পর্কেও তার ধারণা থাকবে। এই ছিল আমাদের যে ক্লাস 1, 2, সেই সাথে ক্লাস 3, 4, 5-এর যে আমাদের পরিবেশ এবং 6, 7, 8-এ যে আলাদা আলাদা পৃথক হিসেবে আমরা বিজ্ঞান, সমাজবিজ্ঞানকে আলাদা করছি, তার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করা হলো। পরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা বা শিশুকেন্দ্রিক বিষয় নির্বাচন ও বিষয়ে শিক্ষার্থীর আকর্ষণ কিভাবে গড়ে উঠবে সে সম্পর্কে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষায় বিষয় নির্বাচন বলতে বোঝায় এমন একটি বিষয়বস্তু নির্ধারণ করে যা শিক্ষার্থীর বয়স, মানসিক স্তর, আগ্রহ, চাহিদা ও পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যখন পাঠ্য বিষয় শিক্ষার্থীর দৈনন্দিন জীবন, পরিবার, সমাজ, প্রকৃতি, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে, তখন শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে বিষয়টির প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এইভাবেই দেখবে আমাদের ক্লাস 3, 4, 5-এ বিভিন্ন যে এককগুলি আছে, একক এবং তার সাথে যে উপ একক আছে, সেগুলো কিন্তু রচিত হয়েছে। ক্লাস 3-তে খাদ্য বিষয়টি পড়ানো হচ্ছে, খাদ্যের বিভিন্ন ধরন, কীরকম কে কী খায় বা কী ধরনের খাওয়া উচিত, কেন আমরা জল পান করি ইত্যাদি। ক্লাস 4-এতে গিয়ে আমরা দেখব খাদ্যের বিভিন্ন উচ্চ স্তরের আলোচনা হচ্ছে এবং 5-এ সেটাকে নিয়ে আরও উচ্চ মার্গে আলোচনা করা হচ্ছে। তো শিক্ষার্থীদের আকর্ষণ গড়ে ওঠে তখন যখন সে শেখার সময় নিজের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অনুভব করে। অর্থাৎ প্রত্যেক দিনের কার্যকলাপের মধ্যে দিয়ে সে কিছু শিখছে। কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, খেলাধুলা, গল্প, ছবি, আলোচনা ও প্রকৃত অভিজ্ঞতার মাধ্যমে বিষয় উপস্থাপন করলে শিক্ষার্থীরা শেখাকে আনন্দের সঙ্গে গ্রহণ করে। এতে তাদের কৌতূহল বৃদ্ধি পায় এবং বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। এছাড়া শিক্ষক যদি শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেন, প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং সৃজনশীলতাকে স্বীকৃতি দেন, তবে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে বিষয়ের গভীর আকর্ষণে পরিণত হয়। শেখার জ্ঞান যখন বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পায় এবং সাফল্য অভিজ্ঞতা তৈরি হয়, তখন বিষয়টি শিক্ষার্থীদের কাছে অর্থবহ হয়ে ওঠে। সুতরাং শিক্ষার্থীর আগ্রহ ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে বিষয় নির্বাচন এবং আনন্দময় অংশগ্রহণ শিক্ষণ পরিবেশ গড়ে তুলতে শিশুকেন্দ্রিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থী আকর্ষণ সফলভাবে গড়ে উঠবে। পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় করে তুলতে শ্রেণীকক্ষে শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারেন আলোচনা করো। তো পরিবেশ শিক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় করে তুলতে শ্রেণীকক্ষে শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। তো পরিবেশ রক্ষা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে শিক্ষক নানাভাবে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে পারেন। প্রথমত, শিক্ষক পাঠ্য বিষয়ের সঙ্গে পরিবেশ সম্পর্কিত উদাহরণ যুক্ত করে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে পরিবেশ সমস্যার সংযোগ ঘটাতে পারেন। এতে শিক্ষার্থীরা বিষয়টির গুরুত্ব সহজে উপলব্ধি করতে পারে। অর্থাৎ বাস্তব পরিস্থিতির সঙ্গে যদি পরিবেশের সমস্যার সংযোগ ঘটানো হয়, তাহলে কি চলছে তারা প্রত্যেকদিন কিছু না কিছু দেখছে, শুনছে, জানছে, পড়ছে, তো এতে বিষয়টির গুরুত্ব তারা সহজে বুঝতে পারবে। 2 হচ্ছে আলোচনা, গল্প, ছবি, ভিডিওর মাধ্যমে পরিবেশ দূষণ ও সংরক্ষণের বিষয়ের দিকগুলি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা শিক্ষার্থীদের কৌতূহলী ও আগ্রহ বাড়ায়। অর্থাৎ বিষয়টি কোনো নিত্য নতুন আলোচনা, কোনো একটি বিষয়, ছবি, পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে কি না, সেগুলো দেখালেও তারা খুব আকর্ষণীয় অনুভব করবে। 3 হচ্ছে শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের ছোট ছোট কার্যকলাপ, যেমন গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বজ্র পৃথকীকরণ,
বজ্র পৃথকীকরণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করানো যায়, এতে তাদের দায়িত্ববোধ গড়ে ওঠে। 4 হচ্ছে পরিবেশ বান্ধব আচরণের জন্য শিক্ষার্থীদের প্রশংসা ও স্বীকৃতি প্রদান করলে তারা উৎসাহিত হয় এবং সেই আচরণ অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ পরিবেশ বান্ধব আচরণ, পরিবেশের জন্য যে আচরণগুলো ভালো হবে সেগুলো শিক্ষার্থীদের করানো হবে এবং সেগুলো করতে উৎসাহিত করা হবে এবং সেগুলো ভালো করে যারা করবে তাদেরকে পৃথকভাবে স্বীকৃতিও দেওয়া হবে। সর্বশেষ হচ্ছে শিক্ষক নিজে পরিবেশ বান্ধব আচরণ অনুসরণ করে আদর্শ স্থাপন করলে শিক্ষার্থীরা তা অনুকরণ করতে শেখে। এইভাবে শ্রেণীকক্ষে পরিকল্পিতভাবে উদ্যোগ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুললে শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন ও উৎসাহিত করে তুলতে পারবেন। যদি শিক্ষক নিজেই পরিবেশ সংরক্ষণে বা পরিবেশ বান্ধব আচরণ করে তাহলে তাকে দেখে শিক্ষার্থীরা কিছু না কিছু শিখবে এবং অনুকরণ করার প্রয়াস করবে। এইভাবেই তারা পরিবেশের রক্ষাকারী হয়ে উঠবে। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের করণীয় কতগুলি গুরুত্বপূর্ণ কাজ আলোচনা করো, বা পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কাজ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের প্রায় 2 নম্বরে এসে থাকে। তো পরিবেশ মানুষের জীবনধারার অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বর্তমান সময়ে পরিবেশ দূষণ একটি গুরুত্বপূর্ণ বা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশ সংরক্ষণের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় কাজ আমাদের করা প্রয়োজন বা জানাও প্রয়োজন। প্রথমত হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো এবং অযথা গাছ কাটা বন্ধ করতে হবে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ কাটার ব্যবস্থা করতে হবে যাতে সেখান থেকে আবার নতুন গাছ বেরোতে পারে, কারণ গাছ আমাদের বাঁচতে সাহায্য করে এবং গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 2 হচ্ছে জল, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে সেগুলোর সঠিক ব্যবহার করা দরকার। 3 প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা উচিত। 4 বাড়ি, বিদ্যালয় ও আশেপাশের অঞ্চল পরিষ্কার রাখা এবং বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। 5 হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব আচরণ অনুসরণ করা প্রয়োজন। এবং সবশেষে বলা যায় যে ব্যক্তি ও সমাজ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব। পরিবেশ সংরক্ষণ করলে সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা যায়। তো এই ছিল আজকে আমাদের বেশ কিছু প্রশ্ন এবং এখানেই আমাদের যে 2 নম্বর চ্যাপ্টারটি সেটি সমাপ্ত হলো। অবশ্যই তোমরা প্রত্যেকটি পর্ব এবং প্রত্যেকটি ক্লাস চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 এর সব চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং পরে আমরা তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।